কোয়ান্টাইজেশন। পড়ার শুরুর আগেই তোমার 15 মিনিট চলে গেল, এনার্জি নষ্ট হলো। ইন্টারনেট কানেকশন মানে নিজের কানেকশনটা যোগ করতে গেলেও যেটা হয়, এখানে তোমার ওই এমআইএচডি আর জিওর নেটওয়ার্ক গুলো প্রচন্ড কম্পিটিটিভ, তার ফলে এটাকে আসতে দেয় না, সে অনেক কষ্ট করে আনতে হয়, বারবার রিপিট করে। ভেরি ব্যাড সিচুয়েশন, মানে তোমাদের এন্ডের থেকেও আমাদের এন্ডে খুব ব্যাড সিচুয়েশন। আচ্ছা বেশ, চলো দেখি কতদূর কি হয়। কোভ্যারিয়েন্ট কোভ্যারিয়েন্ট কোয়ান্টাইজেশন। ওকে, আমি একটু রিপিট করি কারণ অনেকদিন মাঝে মাঝে ক্লাস হয়নি। এইটা ছিল আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল সোর্স। সোর্সটা তোমার 4 ভেক্টর নোটেশনে জে নিউটা হচ্ছে গিয়ে সোর্স। ওকে, এইটা আমরা দেখেছিলাম, আমি জাস্ট এন রেজাল্টটা লিখছি। এটাকে আমরা দেখেছিলাম যে একটু ম্যানিপুলেট করে এই ইকুয়েশনটাকে লেখা যায় এরকম করে, জি নিউ মিউ বক্স মাইনাস ডেল মিউ এ মিউ ইজ ইকুয়াল টু জে নিউ, যেখানে জি নিউ মিউটা হচ্ছে মিনকাউস্কি মেট্রিক, বক্স অপারেটর তোমরা জানো ডেল মিউ। এটা এগ্রি করছো যেটা লিখেছিলাম? এগ্রি করছো? বলছি এটা এগ্রি করছো যে লিখেছিলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, আমরা দেখলাম যে এটা থেকে জে নিউ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, জে নিউ নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ইনহোমোজিনিয়াস ইকুয়েশন। এরপর আমরা যেটা দেখেছিলাম যে আমরা যদি গ্রিনস ফাংশন ডিফাইন করি তাহলে আমরা কোনো অ্যাপ্রোপ্রিয়েট গ্রিনস ফাংশন এটার জন্য পাই না, ইনকনসিস্টেন্সি চলে আসে। ওকে, আমরা এটার জন্য গ্রিনস ফাংশন ডিফাইন করেছিলাম জি নিউ মিউ বক্স মাইনাস ডেল মিউ। এক্ষেত্রে গ্রিনস ফাংশন যেটা আছে সেটা হচ্ছে কি তোমার টেনসর এক্স মাইনাস ওয়াই জি নিউ ল্যামডা, এটা মেট্রিক টেনসরই, ডেল্টা নিউ ল্যামডা করে লিখতে পারো, ক্রোনেকার ডেল্টা, জি নিউ ল্যামডা ডেল্টা 4 এক্স মাইনাস ওয়াই। ওকে, তারপর যে স্ট্যান্ডার্ড মেথড আছে আমরা সেই স্ট্যান্ডার্ড মেথডটা ফলো করেছিলাম। ফলো করে আমরা দেখেছি যে এইটার জন্য আমরা কোনো কনসিস্টেন্ট সলিউশন পাচ্ছি না, একটা টেনসরিয়াল ইকুয়েশন পেয়েছিলাম। সেই টেনসরিয়াল ইকুয়েশনের সলিউশন করার জন্য আমরা আনসার্স ধরে নিয়েছিলাম ডি মিউ ল্যামডার ফুরিয়ার স্পেসে যে এক্সপ্রেশনটা হয় করে দেখেছিলাম যে মোস্ট জেনারেল ফর্ম অফ টেনসর র্যাঙ্ক 2 টেনসর ধরে নিলেও আমরা কোনো সলিউশন পাইনি। এটা এগ্রি করছো? এটা এগ্রি করছো? হ্যালো, বলছি এইটা করেছিলাম, এটা এগ্রি করছো তো? হ্যাঁ স্যার, মনে পড়ছে। হ্যাঁ, মনে পড়লে তো হবে না, ঘরে করতে হবে, তা নাহলে তো মুশকিল। বেশ, তারপর আমরা একটা নতুন অ্যাকশন ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে ডেল মিউ এ নিউ। এটা বেসিক্যালি এটাও আমরা করেছিলাম ক্লাসে, যে এটা যে আমার যেটা থাকে, যে অ্যাকশনটা থাকে, এখানটা আমরা বেসিক্যালি যেটা ধরেছিলাম সেটা হচ্ছে এরকম, মাইনাস 1/4 এফ মিউ নিউ minus 1/2 alpha del mu a mu whole square, and recall that this term এইটাকে আমরা বলেছিলাম গেজ ফিক্সিং টার্ম। কারণ আমরা জানি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন আমরা নিই তখন গেজ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এর আগের ক্লাসে আমরা যখন গ্রিনস ফাংশন তৈরি করতে চেয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে গ্রিনস ফাংশন তৈরি করতে গিয়ে আমাদের আমরা ইনকনসিস্টেন্সি পাচ্ছি, যে টেনসরিয়াল ইকুয়েশন ছিল সেটা সলিউশনে, এবং কোনো গ্রিনস ফাংশন আমরা লিখতে পারিনি। এবার পুরো ক্যালকুলেশনটা যদি স্টেপ বাই স্টেপ খেয়াল করো, কোথাও কিন্তু গেজ ডিগ্রিজ অফ ফ্রিডমের ইনপুটটা কোথাও কিন্তু ছিল না। ওকে, এবং দ্যাট ইজ দ্য রিজন দ্যাট উই কুড নট গেট এ কনসিস্টেন্ট
Green's function. Okay, so next approach is that, okay, so we know that Maxwell equations, আমি সরি শালিনী আর উর্গেন আছো কি জানি না, আমি অনেকক্ষণ বাংলাতে কথা বললাম, খেয়াল করিনি। আচ্ছা, so now what we are going to do is that we are adding a gauge term, and we know what are the gauge transformations. We'll be using that, and we'll choose a particular gauge such that whatever problem we encountered, that is removed. And in my last lecture, if I remember correctly, I also talked about different types of gauges. Okay, and I also told that even you can have a gauge in your own name as long as it is convenient for a particular type of calculations, and people all over the world agree with you that this is a convenient. Because as you understand from the definition of gauge transformation, you can have finally many choices of gauges. Okay, and for all of them, you get the correct physical result, identical physical result. Some of the gauge terms I talked about is that Landau gauge, alpha is equal to 0. Okay, this was Landau. আমাদের মনে হলো alpha is equal to 0, 1/0 term রয়েছে, এটা কি করে বলছেন এগুলো, if you understand fine, otherwise ক্লাসটা পরে বসো। হ্যাঁ, আর অরুণদেবী থাকে তো অরুণদেবী বলুন, আমি কালকে বলেছিলাম। হ্যাঁ, তুমি এসো, তুমি ফিরে এসো, আমি আছি। So as you understand that alpha goes to 0 যদি নাও, তাহলে কি হয়, what happens is that this term dominates. Okay, 1/2 alpha del mu mu alpha square. So you can neglect this term. So these are developments. As you go higher in your go upper and upper in your higher studies, then you will understand that this kind of limiting cases we take. Okay, so that's the meaning of alpha is equal to 0. Most importantly, what we talked about, that this is for particle physics or QED course, we'll be taking alpha is equal to 1. That's called alpha is equal to Feynman gauge. Okay, I also talked about the unitary gauge, axial gauge, temporal gauge, Lorentz gauge. This Lorentz gauge also will be working. Okay, and then Coulomb and radiation gauge we talked about in my last lecture. If not last lecture, but a couple of lectures ago. Okay, and then what we did, এই পার্টটা দেখো, মনে করে দেখো, এই যে ল্যামডা প্রাইম d4x, এইটাকে লেখা যাবে সাজিয়ে -12 del mu a nu del mu a nu minus del nu a mu. ওকে, এটা হচ্ছে মাইনাস 1/4 f mu f mu, দিস টার্ম কোথায় লিখলাম, এটা লিখিনি কোথাও, এই যে this term. So f mu nu is antisymmetric del mu nu. F mu nu contravariant is always antisymmetric. So, and repeated indices are summed over. So this, for such cases, for when repeated indices are summed over, then we can write this del mu a nu, or for that matter del mu nu, as twice of del mu a nu. তুমি বাড়িতে, there are different ways. You write it in a component form. If you are not convinced the general argument, then you will see that either the covariant f mu nu or the quantavariant f mu nu, you can write it twice of del mu a nu. That's what I have done here for the first term. Quantavariant f mu nu as it is, I have written here, and the covariant f mu nu, that I have written as 2 into del mu a nu. So that 2 and 1/4 cancels out 2. Remember that when the repeated indices are summed over, then only we can write we can replace f mu nu by twice del mu a nu. But if the repeated indices are not summed over, or f mu nu stands alone, there is no contraction of its indices with any other vectors, okay, we cannot substitute f mu nu as 2 del mu a nu. Here we can do it specifically because f mu nu is antisymmetric and its indices are contracted with f mu nu. That's the reason. Okay, so এটা লিখলাম, when you solve the equations of motion or obtain Euler-Lagrange equation of motion for the Lagrangian density, then also this is a convenient form of writing f mu nu as half del mu nu minus del mu, the form I have written on my board. Okay, because
I mean, when you do the derivation, unless and until you are very expert to deal with these tensorial notations, there are additional terms. Basically, by using the antisymmetric property of mu nu, if you write it as 2 del mu nu, when it is contracted, then you reduce that complexity. Okay. So this is for the first term. Second term, we don't do anything. Second term, whatever we had, we write that one, namely 1 by 2 alpha integration d4x del mu a mu whole square. ওকে, আচ্ছা, এইবারে এইটা বোধহয় আমি করেছিলাম কি আগের দিন, দেখো তো যে এই যে আলফা ইন্ডিপেন্ডেন্ট যে টার্মটা রয়েছে সেটাকে কারিকুরি করে আমি সাজিয়ে লিখতে পারি, সেটা করেছিলাম আগের দিন। না স্যার, ওই এল শুধু এলটা ডিফাইন করা হয়েছে, এল ড্যাশটা ডিফাইন মানে ওইটা করা ওই পর্যন্ত হয়েছিল, মানে এগুলোও হয়নি। আপনি এখন যেগুলো বলছেন এগুলো হয়নি। গেজ গুলো বলেছিলাম, লান্ডা গেজ, ফাইনম্যান গেজ। হ্যাঁ হ্যাঁ, গেজ পর্যন্ত বলা হয়েছিল। হ্যাঁ স্যার, ফাইনম্যান গেজ বলেছিলেন। বেশ, ঠিক আছে। আচ্ছা, এইটা প্লাস প্লাস মাইনাস কিছু আসে যায় না, কারণ আলফা পজিটিভ নেগেটিভ করে করা যায়, এটা প্লাস ধরে কাজ করছে। দেখো এখানে যদি আগে কেউ লিখেছে ল্যামডা প্রাইম, সেটা বেশ। এরপর আমরা যেটা করব, এটা একটু ছোট করতে হবে, অনেকগুলো টার্ম আছে, ল্যামডা প্রাইম d4x, তো এটা প্লাস। ওকে, দেখো এটাকে আমি এবার আচ্ছা এইখানে একটা d4x minus half d4x, whatever I am going to do it here, only it is applicable if I am writing, if you are making the changes at the level of actions, not at the level of Lagrangian densities, because I throw out some overall total derivative term. So in action only you can throw some overall total derivative term, because if the fields are well behaved at the surface, then using Stokes theorems, this surface term vanishes identically. You know this now because from classical mechanics, and then also Noether theorems and all these things you know very well. But for the Lagrangian density, we can throw it out directly unless we integrate it over the volume element. Okay, so minus half d4x. First, I don't do anything. I just expand it. Del mu nu minus. Now, এইটাকে দেখো আমি টোটাল ডেরিভেটিভ করে লিখছি, del mu a nu del nu a mu। টোটাল ডেরিভেটিভ ছিল না, তারপরে আমি যখন একটা এক্সট্রা টার্ম লিখেছি তখন আমাকে এইখানে একটা কি করতে হবে বলো, এটা কি করবো বলো, what should I do? Do you agree with this? এটা এগ্রি করছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আমি এখানে একটা কনভেনশন ফলো করে এটা গুলিয়ে ফেলেছি এখান থেকে। এইটা এখানে again this term I can take plus or minus, কিন্তু যেটা আমার এখানে মাইনাস ধরে করি তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1, প্লাস 1 ধরলেই হবে, মাইনাস 1 ধরতে হবে না। সো I wrote initially at minus 1 by 2 alpha, then changed, then again I came back. Okay, so if make corrections appropriately. Yeah, do you agree? Do you agree? Yes sir. বেশ, এর পরের স্টেপে আমি আরেকবার একটা টোটাল ডেরিভেটিভ নেব। সো মাইনাস হাফ d4x, আমার যা ছিল তাই থাকলো, del mu a nu del mu a nu minus del mu a nu del mu a mu. Now the third term, again I modify it. So third term, if I want to modify it, then আমি যেটা করব
সেটা হচ্ছে আরেকবার নিউ এর রেসপেক্টে টোটাল ডেরিভেটিভ নেব। ওকে, সো প্লাস ডেল নিউ এ নিউ del mu a mu. Okay, but I have only a nu del mu a mu. Okay, so I have taken some extra term. So what is that extra term? The extra term is minus del mu a mu minus del nu a nu. Okay, plus 1 by alpha del mu a mu whole square. Do you agree with me? তোমরা এগ্রি করছো? ওটা 2 আলফা হবে তো? কোনটা 2 আলফা হবে? কোনখানটা বলছো 2 আলফা? লাস্ট টার্মটা। আমি পুরো ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়েছি তো। দাঁড়াও, এই মানে এই আগের টার্মে একটা ভুল আছে, লাস্ট টার্মটা ঠিক আছে। এইখানে দুইটা নেই, কারণ এটা পুরোটা হাফটা কমন নেওয়া আছে। হাফটা কমন নেওয়া আছে বাইরে। এই টার্মটাতে আমি ভুল লিখেছি। এখানে দেখো, এখানে কোনো কমন নেওয়া নেই, তাহলে 1/2 আলফা। ওকে, দিস ব্র্যাকেট, দিস ব্র্যাকেট, দিস স্কোয়ার ব্র্যাকেট। ওকে, এই স্কোয়ার ব্র্যাকেটটাতে দেখো তোমার, এটা মুছে গেল নাকি? The half I have taken it outside the square bracket. Okay, so 1 by alpha. So that's why here it's 1 by alpha. Okay, ঠিক আছে? হ্যাঁ। Okay, now note that what is this term? This is nothing but del mu mu whole square, like this term, or del mu nu whole square for that matter. তাই তো? হ্যাঁ স্যার। So we simplify minus half d4x del mu nu del mu nu। এই টার্মগুলো অলরেডি আমি থ্রো আউট করতে পারতাম, চাইলে তোমরা করতে পারো, আমি জাস্ট রেখেছি, আমি শেষে গিয়ে থ্রো আউট করবো বলে। মাইনাস ডেল মিউ এ নিউ del nu mu del nu a nu del mu a mu. Now look at this term, minus 1 by alpha. I am combining these two terms to write this. Okay, এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। বেশ, এইবার দেখো, এবার আমরা এই যে টোটাল ডেরিভেটিভ গুলো আগেই থ্রো আউট করতে পারতাম, there is no problem, but now we drop the total derivative terms. Total derivative terms, which are the total derivative terms? This is a total derivative term, this is a total derivative term, and when we are dropping it, we are assuming that the fields are well behaved at the asymptotic infinity. So the divergence of whatever is there inside vector is divergence of some vector in the volume integral is converted to the surface integral. If the fields are well behaved at infinity, well behaved in the sense it goes to zero sufficiently fast. So if it goes to zero, so surface term will not contribute, we will get zero from these two terms. So we drop those two terms underlined with black line. Okay, so we are left with minus half d4x del mu a nu del mu a nu minus 1 by alpha
del mu mu whole square. Okay, so this is the modified Lagrangian or action we should be working with. এটা করার কি উপকার হলো, হঠাৎ যে করলাম কি উপকার হলো, বেশ, let's see the উপকারিতা. First is that at home now you know that this is your action, you know the Euler-Lagrangian equation of motion, so plug this action in your Euler or the Lagrangian density for that matter in the Euler-Lagrangian equation of motion, and you derive this at home. You derive this. The equations of motion is box nu minus 1 by alpha del nu del mu a mu is equal to j nu. আচ্ছা, তুমি যদি ইকুয়েশন অফ মোশন বের করো তুমি j nuটা পাবে না এখানে, কারণ in the Lagrangian density you don't have any external current, so basically you get it 0. Okay, in presence of external current, in presence of external current, okay, there is a additional term like this. Okay, add mu j mu to lambda prime. Okay, this is the additional term. Okay, this is the additional term you add to the L prime so that you can generate external force, external current in the equations of motion. And in presence of this term, you can add some coupling constant also, no matter. Here I am working with natural unit and taking that coupling constant to be 1. And then for that case, you get del a nu 1 minus 1 by alpha del nu is equal to j nu. Okay, so this is your inhomogeneous equation number 1. বেশ, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে previously when we were doing calculating Green's function তখন আমার ইকুয়েশনটা কি ছিল মনে আছে? যখন আমরা উইদাউট এনি গেজ ফিক্সিং আমরা কি করছিলাম তখন ইকুয়েশনটা আমার কি ছিল মনে আছে? ওকে, আলফা ডিপেন্ডেন্ট টার্মটা ছিল না, 1 by alpha into del mu a mu, that term was absent. Number 1. Number 2, you calculate pi mu. Pi mu is delta L prime del 0 a mu. তাই তো, কত হবে? বেশ, অন ইয়েতে মানে এখানে যদি করতে অসুবিধা হচ্ছে বাড়িতে গিয়ে করবে, করে দেখবে এটা রেজাল্ট আসবে এরকম, minus 1 by alpha g mu 0, okay, g mu 0 del nu a nu. দেখো, let me remind you, when we are doing this radiation gauge or Coulomb gauge quantization condition, then our pi 0 টা কি এসেছিল? pi 0 সমান minus f00 g00 del nu a nu, f00 is equal to 0, okay, and g00 is equal to 1. When I did not use the gauge fixing term, then pi 0 was equal to 0, and that was the problem. That was a source of problem, because if pi 0 is equal to 0, then when I use the canonical quantization condition, then if I take a0 not is equal to 0, then we are in trouble. Okay, but Coulomb gauge condition, that was not difficulty because we chose a0 is equal to 0, number 1. And when we add a gauge fixing term, then I have the additional term 1 by alpha, and you see that that is non-zero. That is non-zero. Okay,
So for this particular case, pi 0 is non-zero. So overcoming one more difficulty. এখন এইটাকে তুমি যদি তার ফলে এইখানে একটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে দিস ইজ নট ইজ ইকুয়াল টু 0, pi 0 is not is equal to 0. এবং এইটা একটা অ্যাডভান্টেজ। when we quantize it তখন আচ্ছা ওই রিলেশন গুলো পরে বলবো, বেশ ওই রিলেশন গুলো পরে বলবো যে when we quantize it then mu x pi nu y I g nu mu delta cube x minus y, okay, and এটা গেল a এর সঙ্গে pi এর, and as you know, you are now familiar the a এর সঙ্গে এর অন্য কম্পোনেন্ট গুলোর is equal to 0, and I am talking about equal time commutation relation, and pi mu x pi nu y is equal to 0. Okay, বেশ এবারে পাই মিউটা কত আমাদের এসছে বলো তো, পাই নিউটা কত এসছে? এই যে সমস্তগুলো জিরো হলো, এইটা নন জিরো, তাই তো? এইটা নন জিরো। হ্যাঁ স্যার। বেশ, এইটা যদি নন জিরো হয় তাহলে এখান থেকে এটা যদি কম্পোনেন্ট ফর্মে আমি লিখতে চাই এ রো ডট এ নিউ, পাই নিউ এর এক্সপ্রেশন আমার রয়েছে, পাই নিউ এর এক্সপ্রেশন এখানে আমি দিস ইজ দ্য পাই নিউ। বেশ দাঁড়াও, পাই নিউ হচ্ছে কি আমার ডেল এল ডেল ডেল জিরো এ নিউ, আচ্ছা ওটা অলরেডি করে ফেলেছি। আমি এক্সপ্রেশন তো অলরেডি পেয়ে গিয়েছি, সুতরাং তাহলে আমার হচ্ছে গিয়ে ডেল নিউ এ জিরো মাইনাস ডেল জিরো এ নিউ মাইনাস 1 বাই আলফা, তাই তো, জি নিউ জিরো ডেল বিটা এ বিটা। ওকে, বেশ এইখানে আমি যদি পাই জিরো লিখি, পাই জিরো লিখলে the third term will contribute. Okay, if I take different components nu not is equal to 0, then the third term is not going to contribute because we have this Minkowski metric. Minkowski metric is diagonal, off diagonal elements are equal to 0. So the first commutator a mu x pi nu y, সেইটাকে আমি দেখো পাই নিউ এর del nu a0 রয়েছে minus del 0 a nu. So if we choose in some gauge, for example a0 is equal to 0, then we are left with a nu dot, this term minus a nu dot. Okay, and depending on which component I am choosing, whether this last term will contribute or not, that will be decided. আচ্ছা, যখন আমরা কোয়ান্টাইজেশন করব তখন আমরা এটাকে আলাদা করে ব্যবহার করব। এবং এখন আমরা যেটা করব যে আমাদের যে অসুবিধাটা হয়েছিল সেই অসুবিধাটা দূর হলো কিনা দেখব। বেশ, ইকুয়েশন অফ মোশন আমি অলরেডি লিখে দিয়েছি, এইটা কি হলো রে বাবা,
This is my inhomogeneous equation of motion. Now I have to define I have to find the Green's function for this. So I define, আচ্ছা এই তলাতেই করি তাহলে তোমার দেখতে সুবিধা হবে। This is my equation of motion. তাহলে আমি Green's function define করছি G mu করে লিখতে পারি G mu box 1 minus 1 by alpha del mu a mu is equal to J. Okay, so my Green's function, definition of Green's function will be 1 minus 1 alpha del mu d mu lambda x minus y. আমার এখানে জায়গাটা কম আছে, so আমি সেকেন্ড লাইনে যাচ্ছি, is equal to g mu lambda del 4 x minus y. Okay, now আমি স্কিপ করছি ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে করতে হয় না করতে হয় সেটা তোমরা অলরেডি হ্যাভ ডান ইট। when alpha is equal to 0 you follow the same step. now আমার যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা আমি লিখছি g nu mu k square minus 1 minus alpha k nu sorry d mu lambda k is equal to g nu lambda. ওকে, বেশ, এইটা হচ্ছে ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। এইটা ইকুয়েশন সলভ করতে গেলে আগের দিন আমরা যেরকম ভাবে করেছিলাম, আমরা ধরি যে মোমেন্টাম স্পেসে d mu lambda k is equal to a g mu nu plus b k mu k nu. Recall that my last lecture also, in order to solve this tensorial equation, we assumed a form for the Green's function as a g mu nu plus b k mu b, sorry এখানে একটা k থাকবে, আচ্ছা k তো আছে, আমি লিখতে ভুল করেছি। ওকে, আমরা এরকম একটা ফর্ম ধরেছিলাম যেখানে a আর b হচ্ছে k dependent real constants, and our job is to find the expression for a and b. G mu nu is the standard Minkowski metric. K mu k nu হচ্ছে কি তোমার momentum যে component forme for moment k mu k nu. And as I argued in my last lecture, I will put the same argument here, that d mu lambda is a rank 2 tensor, symmetric tensor. So in our theory, a natural symmetric tensor is the Minkowski metric. So it is expected that it will be proportional to Minkowski metric. So that's why the motivation for writing a g mu nu is that, and it depends on k, and from 4 vector k mu we can construct uniquely the symmetric tensor as k mu k nu. Okay, the second term we have written that, and we don't know the constant coefficient, so we have multiplied by some constant coefficients. Be constant in the sense this is I should not say constant, but k dependent constants. Okay, scalar quantity, k dependent scalar quantity b and a. We have to find a and b. Last lecture what we did is that we used this answers d mu lambda k in the relation in the equation, highlighted equation, which we have to solve. Okay, now আমি এটা করছি না, তুমি বাড়িতে এটা তোমরা বসাবে, এখানে বসিয়ে a আর b এর ইকুয়েশন আছে সেখান থেকে করবে, তোমরা দেখতে পাবে তোমার ইকুয়েশন সলিউশন আসবে। there is a solution, and the solution is minus
1 by k square, তার মানে a টা দাঁড়াচ্ছে minus 1 by k square g mu nu minus 1 by alpha k mu k nu by k square. Okay, so if you solve it, then you get the expression for propagator. This is the expression for propagator. Okay, now we'll be working with Feynman gauge. That is alpha is equal to 1. তাহলে d mu nu k in Feynman gauge is nothing but minus j mu nu by k square. Okay. Okay, so when we do QED, hopefully we'll be able to do it, depending on how long the university allows us to take the class. Then we have to use some expression for photon propagator, and for photon propagator we'll be using this expression, that d mu nu k minus g mu nu by k square, because we'll be using Feynman gauge. But if you don't use Feynman gauge and want to keep it general, then the above it, again within the box I have written the expression for the propagator, minus 1 by k square g mu nu minus 1 by alpha k mu k square. Okay, so you can use that, or I talked about some specific forms of gauge choices. You can by using particular values of alpha, you can put particular values of alpha and get the expression. Okay, there is no problem. Okay, so let me summarize what we have done so far. Is that we started with a modified Lagrangian by adding a gauge fixing term with the standard action or the Lagrangian density for the Maxwell field. Okay, and our motivation for adding that gauge fixing term was that without the gauge fixing term, if we wanted to calculate the propagator in a straightforward way, we met with difficulty. In fact, we are not able to find any propagator for the system. Now, we added a gauge fixing term. There are different limiting cases depending on the values of alpha we are talking about, but our motivation for this course is alpha is equal to 1, which is Feynman gauge. Okay, now, and then we played with this modified action in presence of this gauge fixing term, and then we have seen that throwing out some surface terms, we can write it in a amenable form like this highlighted part. Okay, and here we solved the equation of motion. Of course, we didn't do it in the class, but with the good hope that now you are expert, so you will be able to find the equation of motion without any difficulty. Okay, and if you cannot, none of you can find the solution, then of course we'll at least we'll have one tutorial, so I can show you how to do it. Now, this is the homogeneous equation, because the action, there is no inhomogeneous term, but in order to find Green's function, we have to deal the equation in presence of inhomogeneous term or the external interaction. So if you want to write down the Lagrangian density or the corresponding action by incorporating this inhomogeneous term, then basically we have to add a term like this from A mu J mu, where J mu is the external current and A mu is the vector potential. So you add this term, and then the modified action, if you again follow the standard procedure for obtaining Euler's equation of motion, then you get this equation. Okay, box A nu করে যা ছিল ডান দিকে J nu এসেছে. Now what we have to do is that we again এখানে A mu একটু বেশ ঘাসে ঘাসে করে লেখা হয়ে গেছে. Okay, so again we define the Green's function for this equation, and then I am skipping some step, but which I have done it for gauge unfixed case, that we consider the Fourier in Fourier space, we consider d mu lambda identified as d mu lambda k, function of the momenta, and then the standard procedure delta 4x minus y, you replaced it by its Fourier form,
and then compare, and by comparing we have seen that if this equation is satisfied, d mu lambda k, then d mu lambda k is the Green's function for the photon field or the propagator. But this is a tensorial equation. How to solve it? We use some answers, generic answers, such that d mu lambda is a symmetric tensor, and we solve it. We replace d mu lambda k, this expression here, okay, here, and then simplify, and then try to find the consistency conditions should give us some values of a and b. As simple as that. We do it and we find that a is equal to minus g mu nu by k square, minus 1 by k square, and b is plus 1 minus 1 by alpha k nu by k to the power 4. So if we substitute the values of a and b, then this is the expression. And as I said repeatedly, that we are interested in Feynman gauge, that means alpha is equal to 1. If you put the values of alpha is equal to 1, the second term vanishes identically, there is no contribution, and we are left with minus g mu nu by k square. So we get momentum space propagator minus g mu nu by k square. If you want to get coordinate space propagator, you do the inverse Fourier transformation and you write down the coordinate space propagator. And again, since in the denominator k square is there, so when you do the integration, then there is a singularity. Okay, previously those singularities were at ek plus minus ek, and that contains mass, but photon is massless, so there is no mass. But again, there are 4 possibilities. Again, we'll be working with Feynman choice, and you can remove it. So the standard procedure. Okay, এইবার আমাকে বলো যে এটা বুঝতে পারার অসুবিধা আছে কিনা, তারপর আমি যে পরের যে পার্টটা সেই পার্টটা আমি এগিয়ে যাব। হ্যালো, আছো? নেই? হ্যাঁ স্যার আছে। বেশ, বলো কি অসুবিধা, কিছু অসুবিধা? এই যে সলিউশন যেটা বললাম সেটা বাড়িতে করতে পারবে না পারবে না? স্যার এই পার্টটায় যদি স্যার কোনো নোট থাকে একটা দিলে ভালো হয়। আরে নোট তো সবসময় দেওয়া যাবে। আসলে ইন্ডিয়া স্কুলে টুকতে গিয়ে তো ভুল হতে পারে, তখন সমস্যা হয়ে যায়। বেশ, ঠিক আছে, সেটা আমি দিলাম। বোঝার কি অসুবিধা আছে? না, তা নয়, জিনিসটা এইভাবে দেখো। এটা বুঝতে পারছি যে তোমার মানে যে মোডে দেখছো সেটা একটু অসুবিধার মোড, কিন্তু জিনিসটা বুঝতে পারলে নিজে ডিরাইভ করতে পারবে। এই পার্টগুলো স্যার মোটামুটি বুঝতে পেরেছি। এই পার্টগুলো খুব একটা কঠিন নয়, ইউ শুড বি এবল টু ডিরাইভ ইট। ওকে, বাট ঠিক আছে, নোট যদি হয় তো আমাকে মনে করে নোট দিয়ে দেবো। কিন্তু এমনি আদারওয়াইজ কনসেপচুয়াল বা টেকনিক্যাল কোনো প্রশ্ন আছে কি? স্যার ওই যে পাই মিউ যে এক্সপ্রেশনটা বার করলেন, যে পাই জিরোর জন্য বললেন হবে না। হ্যাঁ বলো, শুনছি, বলো। ওইখানে যদি ডেল নিউ এনিউ ওই টার্মটা যদি মানে এনিউ এর কোন একটা ভ্যালুর জন্য জিরো হয়ে যায়, তাহলে তো সেখানেও এটা সেই একই ইনকনসিস্টেন্সিটা থেকে যাবে আগে যেটা থাকছিল। ডেল নিউ এনিউ এর ভ্যালু তুমি নিজের মতো করে জিরো নিতে পারবে না, ঠিক আছে? মানে কোন ভ্যালুর জিরো হয়, বলছি কথাটা শোনো। তোমার এই ডেল নিউ এনিউ যদি তুমি কখন জিরো নেবে বা কখন জিরো নেবে না, সেটা ডিটারমাইন করবে যে তুমি যখন এটাকে বলছো যে লোরেঞ্জ ভেক্টর যখন বলছো, দ্যাট মিনস আন্ডার লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইট ট্রান্সফর্মস লাইক এ ভেক্টর। নিজের খুশি মতো এগুলো কিন্তু তুমি যে কোনো কম্পোনেন্টের ভ্যালু যা কিছু তাই নিতে পারবে না, তোমাকে ওইটা মেনটেন করতে হবে যে it indeed transforms like any generic Lorentz transformation as a vector. ওকে, সেটা ধরে তোমাকে জিনিসটাকে নিতে হবে। এইবারে তোমার ডেল নিউ এমিউ যেহেতু তোমার লোরেন্জ ইনভেরিয়েন্ট একটা কোয়ান্টিটি, তাহলে তুমি যদি কোনো ফিল্ড কনফিগারেশন নাও যে ডেল মিউ এমিউ is equal to 0, then you have to deal with some other equations, or এখানে আমরা যেটা করব, ইনফ্যাক্ট এখানে আমরা ডেল মিউ এমিউ ইজ ইকুয়াল টু 0 ধরেই কাজ করব, কিন্তু সেটা অ্যাট দ্য এন্ডে গিয়ে বসাবো। এরপরে আমরা যেটা করব যে কোভিয়ারেন্ট কোয়ান্টাইজেশন যেটাকে আমরা বলছি, সেখানে অ্যাট দ্য ইকুয়েশন লেভেল উই ডোন্ট ইউজ এনি কন্ডিশন, উই অবটেন দ্য স্টেটস, and those states যেহেতু আমরা ধরে নিচ্ছি না যে ডেল মিউ এমিউ ইজ ইকুয়াল টু 0, তার ফলে
ওই স্টেটগুলোর মধ্যে সমস্যা আসবে, লেংথ গুলো নেগেটিভ আসবে, সেইটা আমরা ইম্পোজ করব স্টেট স্পেসে, সেটা করব। ওকে, বাট ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ a convention where del mu m is equal to 0 for to start with, they quantize it in Coulomb gauge. What's the problem? There is another method also. There are many other methods, but there are two most popular methods: Coulomb gauge radiation gauge quantization and this covariant gauge, which I'm going to teach you just now. Okay, so if you want to work with that, so there are other methods, you do that. ঠিক আছে। আর একটা কেউ একটা কথা বললো, শুনতে পেলাম না। তোমারই বাড়ি থেকে কথা বললো? হ্যাঁ স্যার, পাশে বসে আছে তো। পাশে মানে তোমরা কি একসঙ্গে পড়াশোনা করছো? না না স্যার, বাবা মা আছে পাশে, কথা বলছে। ও আচ্ছা, বেশ, ঠিক আছে, বেশ। আর কারোর কিছু প্রশ্ন আছে? Any other question? যদি না থাকে তাহলে আমি এবার যেটা কোয়ান্টাইজেশনটা করবো সেটা হচ্ছে কোভেরিয়েন্ট গেজ কোয়ান্টাইজেশন। কোভেরিয়েন্ট গেজ কোয়ান্টাইজেশন। ওকে, এখানে a mu x, just like the all previous cases, আমি লিখলাম dqk root over 2 pi cube 2ek। আচ্ছা, আমি আগে লিখি তারপরে বলছি। So this is my expression, okay, and Ek, since photon is massless, or we are considering quantization of massless gauge field, so m is equal to 0. So Ek is simply mod of k. Okay. Now note one thing, that you have 4 annihilation creation operator: A0, A1, A2, A3, and corresponding creation operator: A0 dagger, A1 dagger, A2 dagger, A3 dagger. Okay, and corresponding to also there are 4 polarization vectors: epsilon 0 mu, epsilon 1 mu, epsilon 2 mu, epsilon 3 mu. So for each R, that means or for each polarization vector, 4 polarization vectors are labeled as 0, 1, 2, 3, and each polarization vector has 4 components. These are 4 vectors, and those 4 vector indices are labeled by mu. On the other hand, this R, that labels the identification of the polarization vector. Okay. Also, the polarization vector satisfies some conditions that I'll mention just now. But before that, note that when you talk with photon field or the gauge field, then you know that a mu is a 4 vector. So 0, A0, A1, A2, A3. But এই A0, A1, A2, A3 এরা কি
এরা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট কি মনে হয়? A0, A1, A2, A3 তোমাকে তো গেজ কন্ডিশন তো বসাতে হয়। গেজ কন্ডিশন যদি বসাও তুমি, that acts as a constant, so not all components are independent. Yes or no? বাসের আওয়াজ পাচ্ছি, মুখের আওয়াজ পাচ্ছি না। স্যার বুঝতে পারছি না। mu is a 4 vector. A0, it has components A0, A1, A2, A3. Are all 4 components independent of each other or no? হ্যাঁ স্যার, ইন্ডিপেন্ডেন্ট। কি করে ইন্ডিপেন্ডেন্ট হয়? কুলম্ব গেজ কন্ডিশন পড়ানোর সময় আমি বলেছি এটা, এটা আগে এনকাউন্টার না করলেও কুলম্ব গেজ কন্ডিশন পড়ানোর সময় আমি বলেছি। তোমাকে তো গেজ কন্ডিশনটা তো ইমপ্রুভ করতে হবে। সাপোজ ডাইভারজেন্স অফ A is equal to 0. তো ডাইভারজেন্স অফ A is equal to 0 means A1, A2, A3 involving these special components A1, A2 and A3, there is a constant. Okay, so if there is a constant, then there is a reduction of independent degrees of freedom. Yes or no? ইয়েস স্যার। তোমাকে যদি আমি বলি যে একটা পার্টিকেল রয়েছে 3 স্পেস ডাইমেনশন, 3 স্পেস ডাইমেনশন, it has 3 coordinates. Now if we say that it's restricted to move on a sphere of some fixed radius r, so that means it can have only 2 independent coordinates, theta and phi, right? So basically the constant that it moves on the surface of a sphere that reduces the total number of degrees of freedom. Similarly, here the constant is, for example, divergence of A is equal to 0. Okay, so that means it is reduced to 2. Okay, বা আগের দিন যেটা দেখিয়েছিলাম সলিউশন থেকে ডাইভারজেন্স অফ A is equal to 0, implication হচ্ছে epsilon dot k is equal to 0. That means propagation vector, more physically if you want to think, the propagation vector is perpendicular to the polarization vector and the polarization vector moves in a plane. Okay, এবং সে প্লেনের মধ্যে ওদের মধ্যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকতে পারে। কিভাবে ওরিয়েন্টেশন রয়েছে তার উপর ডিপেন্ড করে প্লেন পোলারাইজড লাইট, সার্কুলারলি পোলারাইজড লাইট, ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট, all these possibilities are there, right? So you don't have polarization vector more than 2. Okay, special polarization vector. এখানে what I wanted to emphasize is that when I am writing a mu all 4 as independent, so in order to carry this label mu, I have introduced this epsilon mu. So to start with, we are considering polarization vectors, and 4 polarization vectors that labeling is coming through this R, but that is not the realistic picture. তার ফলে একটা অসুবিধা আসবে, সেই অসুবিধাটা আমরা at the end of the calculation স্টেট স্পেসে গিয়ে সেটাকে ইম্পোজ করবো, সেটা বলছি। কিন্তু আমি তোমাকে প্রথম থেকে আমরা যেটা করছি, আমার অ্যাকচুয়াল সিনারিও ধরে আমি কাজ করছি না, সেইটা পয়েন্ট আউট করাতে চাইছি। ওকে, দিস নাম্বার 1। নাম্বার 2 যেটা, যে পোলারাইজেশন ভেক্টর আমার হাতে লেখাটা বাজে হয়ে গেল। আচ্ছা, আজকে তো আমাদের ক্লাস আছে। হ্যাঁ, আমি যদি ভুলেও যাই আমাকে একটু মনে করো। তাহলে আজকে বিকাশ ক্লাস নেবে তো? বিকাশের ক্লাস হবে? হ্যাঁ স্যার। বেশ, আমাকে মনে করি, কারণ ওভারশুট করলে সেটা খুব খারাপ। যিনি ক্লাস নেবেন তাকে অপেক্ষা করতে। আচ্ছা, এটা কাজে লাগবে। I am writing in terms of general form of epsilon, so that I am using star. Star means complex conjugate. But if your choice of epsilon is real, then you know that if you take the complex conjugation of real is a real quantity, so don't bother about that. I am writing the generic
I'm writing the generic orthonormativity relations. Okay, so that's why this is a complex conjugation. But in practice, we'll be choosing some specific real form of epsilon. So star has no effect. আচ্ছা, এইটাকে অনেক ভাবে লেখা যায়। ওকে, এইভাবে তুমি লিখতে পারো, এই একই এক্সপ্রেশন ইনক্লুডিং সাইন, আচ্ছা না তো তলাতে মানে ইকুইভ্যালেন্ট সাইন আর কি, ইকুয়াল GRS করে লিখতে পারো। ওকে, এইখানে তোমার জাই r is equal to -1, sorry, জাই 0 is equal to -1 or জাই I is equal to +1 for all I. ওকে, তাহলে r is equal to s হলে কি হচ্ছে, r is equal to s হলো 1। ওকে, তাহলে মাইনাস জাই r, এবার জাই 0 সমান হচ্ছে -1, জাই I মানে জাই 1, জাই 2, জাই 3 হচ্ছে গিয়ে +1। এখানে ল্যাটিন ইন্ডেক্স ইজ ফর স্পেশাল পার্ট 1 2 3, বা অর ইকুইভ্যালেন্টলি এই যে নীল কালি দিয়ে যেটা লিখেছি যে ইকুইভ্যালেন্টলি এটাও লিখতে পারো তুমি, তোমার যেটা করতে সুবিধা হবে। দাঁড়াও আমি or equivalently xi mu r epsilon mu r epsilon star s mu, এটাও লিখতে পারো। দুটোই দেখো ডেফিনেশন থেকে দেখো, দুটোই একই জিনিস। GRS হচ্ছে মিনকভস্কি মেট্রিক, আর জাই আর এর যে ডেফিনেশন দিয়েছি আমি ডান দিকে, সেখান থেকে দেখতে পাবো দুটো একই জিনিস। ওকে, আরেকটা জিনিস আমার আরেকটা রিলেশন লাগবে, r is equal to 0 to 3 xi r epsilon mu r ওকে। এবারে দেখো আমরা আমি লিখি তারপর আমি ব্যাখ্যা করছি, এগুলো আমার পরে কাজে লাগবে। আমি polarization vector গুলো I take the polarization vector like this. Okay, now note that there are 4 polarization vectors, so those are labeled by 0 1 2 3, epsilon 0 mu, epsilon 1 mu, epsilon 2 mu, epsilon 3 mu. Now say if I consider epsilon mu 0, এটা বলো তো এটা টাইম লাইক ভেক্টর or space like vector? Epsilon mu 0 is a 4 vector. Is it a time like 4 vector or space like 4 vector? বলো তো। টাইম লাইক। বেশ, কেন বললে? ঠিক বলেছো, উত্তরটা ঠিক বলেছো। কেন বললে? ওই টাইমটাই শুধু টাইম কম্পোনেন্ট 1 আছে, বাকিগুলো 0, তাহলে টাইম কম্পোনেন্ট বড় হবে স্পেসের থেকে। বেশ, তাহলে তোমার যে একটা রিলেশন যেটা আছে ds স্কয়ার is dt স্কয়ার minus dx স্কয়ার, সেখানে dt মানে ds স্কয়ার গ্রেটার দ্যান 0, তাই তো? মানে তুমি যেটা বললে, তুমি বলে এইটা থেকে বললে তো ds স্কয়ার গ্রেটার দ্যান, হ্যাঁ সেটা আসবে। বেশ, এইবারে যে epsilon mu 0, it has 4 components. Epsilon mu 0 is a time like vector, it has 4 vectors. ভেক্টরের কম্পোনেন্ট গুলো কি কি বলো? এই ভেক্টরের কম্পোনেন্ট গুলো কি কি বলো? ধরো এর 0th কম্পোনেন্টটা কি? epsilon mu 0 এর 0th কম্পোনেন্টটা কি বললে তো? 1। বাকি সমস্ত কম্পোনেন্ট গুলো হচ্ছে গিয়ে তোমার
বাকি সমস্ত Zero. কম্পোনেন্ট হচ্ছে গুলো জিরো, তাই তো? এবার সিমিলারলি ধরো আমি এবার লিখছি এপসাইলন মিউ আই, ওকে? ওই যে অর্ণব যা বললে সেই ডেফিনেশন অনুযায়ী এইগুলো হচ্ছে গিয়ে স্পেস লাইক ভেক্টরস, ওকে? এখানে আমার কি না আই ইজ ইকুয়াল টু 1 2 3 স্পেশাল কম্পোনেন্ট, ওকে? এবারে এপসাইলন মিউ 1 যদি আমি ধরি, এপসাইলন মিউ 1 এর জিরোথ কম্পোনেন্ট কত বলো? জিরো। জিরো। 1 কম্পোনেন্ট কত? এপসাইলন মিউ 1 এর 1 কম্পোনেন্ট কত? হ্যাঁ বলো, আমি শুনতে পাইনি বলে বললাম, বলো। 1 স্যার। 1। বাকি কম্পোনেন্ট গুলো জিরো, তাই তো? এইবারে যে জেনারেল আমি যে রিলেশন গুলো লিখেছি সেটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি সবসময় তুমি তাহলে সিম্পলেস্ট কেস, দিস ইজ এ পার্টিকুলার কেস অফ দিস ফোর পোলারাইজেশন ভেক্টরস লিখেছি, সেইটা দেখে তুমি করো। যেমন ধর আমি কথার জন্য বলছি, আমি যদি এইটাকে আমি দেখতে চাই যে আমি যে এক্সপ্লিসিট ফর্ম লিখেছি এপসাইলন মিউ 0 মিউ 1 মিউ 2 মিউ 3 whether it works or not, ওকে? দাও এইখানে বেশ কি ধরবে বলো, মানে এই 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 জিনিসটা আমরা দেখবো যে হচ্ছে কিনা, যেটা হাইলাইটেড পার্ট। তাহলে তোমার মিউটা হচ্ছে গিয়ে রিপিটেড ইন্ডেক্স, সো মিউ ইজ সামড ওভার। সো তুমি আমাকে বলো একটা আর এর ভ্যালু বলো, একটা আর এর ভ্যালু বলো, একটা এস এর ভ্যালু বলো, বলো যে কোনো একটা আর বলো। আর ওয়ান ধরবো, আর বলো প্রীতম বলো। S2। বেশ, তাহলে প্রীতম বলছে যে আপনি ধরুন যে আর ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 2। এইটার জন্য আমার যে রিলেশন দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে কত হবে? রাইট হ্যান্ড সাইডটা কত? G12। হ্যাঁ, G12 মানে কত? জিরো। 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 দেখি লেফট হ্যান্ড সাইড জিরো হয় নাকি দেখি। এপসাইলন মিউ 1 এপসাইলন স্টার, এখানে আমরা রিয়েল ধরেছি, স্টারের কোনো মানে নেই, তবু আমি ওই রিলেশনটা প্রথমে লিখি। এপসাইলন 2 মিউ, এইটা আমাকে জিরো দেখাতে হবে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। বেশ, তার মানে আমার যেহেতু মিউ গুলো কন্ট্রাক্টেড এবং আমি স্টার লিখছি না, কারণ এগুলো রিয়েল ধরেছি আমি, তাহলে আমি স্টার লিখছি না আলাদা করে। তাহলে এপসাইলন 01 এপসাইলন 20 এপসাইলন 11 এপসাইলন 21 এপসাইলন 21 এপসাইলন 22 প্লাস এপসাইলন 31 এপসাইলন 23। দেখো তো, তোমরা তো জানো কম্পোনেন্ট গুলো জানো। 01 এর কম্পোনেন্ট কত? এপসাইলন 01 এর কম্পোনেন্ট কত? জিরো। 0। 20 এর কম্পোনেন্ট কত? স্যার ওটা একটাই। হ্যাঁ বলো বলো। কি বলছো বলো। 20 -1 হবে। কিন্তু এটা কি ঠিক বললে? এপসাইলন 01টা ঠিক বললে? এপসাইলন 1 হ্যাঁ ঠিক বলেছো, বেশ। 20 কি হলো? আচ্ছা 2 যাই হোক, 0 এটা গুণ করলে 0 হয়ে গেল। পরটা বলো, এপসাইলন 11টা বলো। ওয়ান। এপসাইলন 21 জিরো। স্যার এপসাইলন 21টা বলবো কি করে? আমরা তো ওইগুলো ফ্যাক্টর গুলো জানি না। কেন জানো না কেন? বলে দিচ্ছি তো আমি। আমি তো বলে দিয়েছি। হ্যাঁ স্যার। কালাম ম্যাট্রিক্স হ্যাঁ, কালাম বলো। ম্যাট্রিক্স থেকে তো? হ্যাঁ, কলাম ম্যাট্রিক্স হিসেবে তো কম্পোনেন্ট গুলো খুবই তো ডিনোট করেছি। হ্যাঁ স্যার, বার করতে হবে তো, তাই বলছি ওখান থেকে।
আচ্ছা এই তো এইটা হচ্ছে এপসাইলন মিউ টু, দিস এপসাইলন মিউ টু। এতক্ষণ ধরে যে আমি ক্যালকুলেশন করার আগে বললাম যে এর যে চারটে ভেক্টর, সেই চারটে ভেক্টর আমি যে এতক্ষণ ধরে বললাম, তাহলে কি বুঝলে? ধরো আমি এটা নিয়ে কাজ করছি, এপসাইলন 0 2 সমান 0, এপসাইলন 1 2 সমান 0, এপসাইলন 2 2 সমান 1, এপসাইলন 3 2 সমান 0। এই যে কলাম ভেক্টর হিসেবে আছে, তো ওটা এইটা মানটা হচ্ছে এইটা। এবারে মিউটা যদি নিচে থাকে কখনো, তখন মেট্রিক দিয়ে যেভাবে মানে ওঠানামা করি, সেইভাবে ওঠানামা করবো। বেশ বড়, যদি বুঝতে অসুবিধাই হচ্ছে, তাহলে এপসাইলন 2 0 কত হবে বলো? আমি পোলারাইজেশন লেভেলটা প্রথমে লিখছি, তারপরে আমি তার কম্পোনেন্ট গুলো লিখছি। এপসাইলন 2 0 কত হবে বলো? বলো। 0 হবে। এপসাইলন 2 1 0, এপসাইলন 2 2 -1। -1। বেশ, এটা ঠিক উত্তর। যারা প্রশ্ন করলে তারা কি বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ স্যার। এই তো এইভাবে বের করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেশ, তাহলে এটা কি 0 আসতে পারে? দেখো, এপসাইলন 2 1 কত এলো? 0 এসছে, তাই তো? হ্যালো হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 0। বেশ, আবার এপসাইলন 2 1 কত এসছে? মানে যে এইটা 1 এর সেকেন্ড কম্পোনেন্ট, এপসাইলন 2 1 কত এসছে? এপসাইলন 2 1 0 ও 0 এসছে, তাই তো? হ্যাঁ। তাহলে 2 2 টা দেখলাম না, কারণ যদি গুণ করলে 2 2 আসবে। আর এপসাইলন 3 1 0 0 সমান 0, তাই তো? এবার এই যে রিলেশন গুলো আছে, এই রিলেশন গুলো জেনারেল ভাবে ডিরাইভ করা যায়। ইভেন এগুলো নাথিং টু ডু উইথ কোয়ান্টাম ফিল্ড থিওরি। যখন কিউইডি করো, তখন ওই পোলারাইজেশন বা এগুলো যদি ডিটেলে পড়ো, এই রিলেশন গুলো পার্ট অফ ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স, ঠিক আছে? সেখানে যদি ডেরিভেশন করেছো ভালো, যদি না করেছো আমার এটা কাজে লাগবে বলে আমি লিখলাম, সেটা দেখবে যদি এই সময়ের মধ্যে করতে পারো ডেরিভেশনটা, ফাইন। আদারওয়াইজ ইউ জাস্ট রিমেম্বার দ্যাট আমি সবসময় এরকম ভাবে প্যারামিটারাইজেশন করতে পারি, পার্টিকুলার ফর্ম ধরতে পারি, ওকে, এবং সেই ফর্মগুলো এটা স্যাটিসফাই করে, ওকে। বেশ, এইটা আমার ইন জেনারেল আমার এই প্রপার্টি দুটো ছাড়া এই এক্সপ্লিসিট কম্পোনেন্ট গুলো আমার কাজে লাগবে না, আমার শুধু এই প্রপার্টি গুলো কাজে লাগবে। কিন্তু যখন গুপ্ত ব্লয়লার কোয়ান্টেশন কন্ডিশন বসাবো, তখন আমার এইরকম ফর্মে কতগুলো ভ্যালু আমার কাজে লাগবে, বা তোমাদের আমাদের বলা হলো। বেশ, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? বেশ, এরপরে যেটা থাকছে যে what is the standard procedure? Standard procedure is I have this form epsilon mu x। এরপর আমরা যেটা করি যে we get pi mu, ওকে, এবং এই ar এর জন্য একটা এক্সপ্রেশন বের করব, একটা ar ড্যাগারের জন্য এক্সপ্রেশন বের করে ইউজিং ফুরিয়ার ট্রান্সফরমেশন, ওকে। দেন উই ইম্পোজ কি ইম্পোজ করি না, ক্লাসিক্যাল ক্যানোনিক্যাল পয়সো ব্র্যাকেট রিলেশন ইজ প্রমোটেড টু কমিউটেটরস, যেটা আমি লিখেছি আজকের ক্লাসে লিখেছি, এবং সেই রিলেশন থেকে ar and aa dagger which are just ফুরিয়ার মোডস, সেই ফুরিয়ার মোডসটা তোমার আমার যেটা হবে যে অপারেটরে কনভার্টেড হবে। and whatever expressions we have done apart from fermionic field, we have seen that these ar and ar daggers, they are identified as annihilation and creation operators, bosonic annihilation creation operators, okay, and there are infinitely many of them, and
there is some infinity in the Hamiltonian. In order to remove those infinities, we use normal order prescription. Same thing is true for the fermionic fields also, but there we get fermionic oscillators. এখানেও যেহেতু already I have done the calculations for real scalar field and complex scalar field, you do the calculations here at home এবং দেখবে যেটা যদি করো তাহলে AR এর ড্যাগার যে রিলেশন স্যাটিসফাই করবে সেই রিলেশনটা হবে গিয়ে AR কে S dagger K prime ওকে, এটা হচ্ছে জাই আর, বা আমি এখানে জাইটা ব্যবহার না করে আমি দুটো মাইনাস GRS, ওকে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। ওকে, এন্ড বাকিগুলো যেটা হচ্ছে বাকিগুলো টিপিক্যাল জাস্ট কমিউট করে। ওকে, নাও দেখো, নাও উই আর ইন, এইটা কিন্তু ডিরাইভ করবে বাড়িতে, জাস্ট ম্যাথমেটিক্যাল পার্ট, নতুন কিছু বলার নেই। ফিজিক্যালি উই আর এট ট্রাবল। এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা যদি আমি কম্পোনেন্ট ওয়াইজ দেখি তাহলে আমি কি পাচ্ছি, A0 কে A0 dagger K prime is equal to minus del cube K minus K prime AI K AI dagger K prime সমান ডেল্টা কিউব K minus K prime। দেখো এইখানে একটা আনইউজুয়াল ফিচার আমরা দেখতে পাচ্ছি যে এই জিরোথ কম্পোনেন্ট যেটা রয়েছে সেখানে আমরা একটা আনইউজুয়াল ফিচার দেখতে পাচ্ছি। আমাদের সাধারণত রিলেশনগুলো কিভাবে আসে, আমাদের রিলেশনগুলো আসে তোমার A0 dagger A dagger is equal to some +1 or del Q K minus K prime plus sign yes। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, there is a minus sign। ওকে, there is a minus sign, এখানে নোট করে দেখো। Okay, so what is the implication of this minus sign? Is it okay? Is it okay, or there is something to take care of? দেখা যাক। What we do is that again we follow the standard procedure that we define a number operator and then we define a vacuum। আমরা নর্মালাইজড হ্যামিল্টনিয়ান যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, এগুলো কিন্তু করতে হবে, এগুলো কিন্তু সব ক্লাসে করা যাবে না। R is equal to 0 to 3, okay, minus GRR AR dagger AR সমান DQK EK R is equal to 1 to 3 AR dagger AR minus A0 dagger A0। ওকে, তাহলে দুটো সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার টেম্পোরাল কম্পোনেন্টের করসপন্ডিং যে অ্যানিলেশন ক্রিয়েশন অপারেটর রয়েছে তাদের কমিউটেশন রিলেশন একটা মাইনাস সাইন আসছে, নাম্বার 1।
নাম্বার 2, নর্মাল অর্ডার যে হ্যামিল্টনে আমি লিখেছি h is equal to dq কে ek, সেখানে there are two parts. একটা হচ্ছে ar dagger ar, this is a positive definite quantity. বিয়োগ হয়ে আছে মাইনাস a0 dagger a0 dagger, that is also positive definite quantity. ek by definition is a positive definite quantity. কিন্তু এই যে এই দুটোর বিয়োগফল পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট দ্য ভ্যালুজ ar dagger for r is equal to 1 to 3 they have. Okay. যদি পজিটিভ হয় then fine, h is energy eigenvalue is positive definite. যদি নেগেটিভ হয় এইটা, then again we are in trouble. Okay. তাহলে covariant gauge quantization to start with we have not assumed any gauge choice, and we did all the calculations and we encountered these two problems. এটা এই প্রবলেমে কি আসছে সেটা আমি দেখছি। প্রথমে ধরা যাক যে a0 কে a dagger কে এইটা থেকে আমার কি আসবে। ওকে, সো সাপোজ উই ডিফাইন এ ভ্যাকুয়াম, কালিটাকে পাল্টাই, a r k 0 is equal to 0 for all r means r is equal to 0, r is equal to 1, r is equal to 2, r is equal to 3, all of them independently annihilate this state, and for all k. This is my definition of vacuum. Okay, বেশ, যদি এইটা আমার ডেফিনেশন অফ ভ্যাকুয়াম হয় তাহলে আমি স্টেট কি করে ক্রিয়েট করব? আমি স্টেট ক্রিয়েট করব a r dagger k 0. Okay, clear? Okay, clear? আছো না নেই? এইবার সমস্যাটা হচ্ছে এই আর এর দ্বারা আমি বলি, তারপর বলছি আর এর ভ্যালুটা কি ধরনের পার্টিকেল তৈরি হচ্ছে, দ্যাট ইজ লেভেল বাই আর। ওকে, r is equal to 0 স্কেলার, সেটা নাম বলে স্কেলার ফোটন বলে, আর r 1 2 3 হলো ভেক্টর ফোটন বলে। সেই লেভেলটা কিন্তু স্টেটের এখানে একটা লেভেল রয়েছে। কোন ফোটনটা মানে কোন ধরনের ক্রিয়েশন অপারেটর ভ্যাকুয়ামের উপর অ্যাক্ট করে স্টেট তৈরি করে তার একটা লেভেল রয়েছে এখানে। এন্ড অফ কোর্স দ্য মোমেন্টটা টিপিক্যাল ইচ ক্রিয়েশন অপারেটর উইল ডিপেন্ড অন সাম মোমেন্টটা, সেই মোমেন্টের একটা লেভেল রয়েছে, দুটো লেভেল রয়েছে। এইবার আমরা যেটা দেখব যে this definition of the vacuum and then creation of the excited state, everything is okay apart from r is equal to 0. মানে a0 dagger অ্যাক্ট করে যখন আমি স্টেট তৈরি করছি সেই স্টেটগুলোর কিছু সমস্যা আছে। কি সমস্যা সেটা বলছি, তারা কি ওটা কথা বলছিল, আমি থামিয়ে দিয়েছি। বলো কেউ একটা কথা বলছিলেন? বলিনি, কিছু বলিনি, আপনি তখন বললেন আছে কি, ওই জন্য বললাম। আচ্ছা, এইবারে দেখো তো এই একটা জিনিস আমরা ক্যালকুলেট করি, মানে এই যে এইটার কি ইফেক্ট হচ্ছে, এই যে এইটা যে বললাম যে মাইনাস সাইন আসছে, সাধারণ মাইনাস পায় না, তো এখানে পেলাম, ঠিক আছে, হয়তো আমরা আগে এনকাউন্টার করি, নতুন কিছু টেরিটরিতে আমরা এক্সপ্লোর করছি, বাট ইজ ইট প্রবলেমেটিক? ইয়েস, ইটস প্রবলেমেটিক। কিভাবে দেখা যায়? ধরো আমি এই একটা জিনিস ক্যালকুলেট করছি, কে 0 কে প্রাইম 0। ওকে, বেশ, এইটা এই যে বেশ, তাহলে কে 0 a0 dagger কে 0, ওকে, কে 0 সমান 0 a0। ওকে, তাহলে আমি যদি এইটা ক্যালকুলেট করতে যাই তাহলে আমি যেটা পাচ্ছি 0 a0 কে a0 dagger কে প্রাইম 0। এগ্রি করছো? এইটা থেকে যে সেকেন্ড লাইনে গিয়েছি পরের লাইনে, এটা এগ্রি করছো? হ্যাঁ স্যার। ওকে,
নাও এটাকে আমি ফার্দার সিম্পলিফাই করতে পারি and express since this is a number k0 k prime 0 is a number, we can express it in terms of a number by taking a0k on the right hand side of a0 dagger k prime, যেটা আমি এমনি মজা করে বলতাম যে you have to be destructive, মানে a0 টাকে ডান দিকে নিয়ে যেতে পারলে জিরোর উপর অ্যাক্ট করলে ভ্যানিশ করে যাবে, আর ডান দিকে নিয়ে যাওয়ার জন্য আমার একটা এক্সট্রা ডেল্টা ফাংশন আসবে। ওকে, বেশ, আমি সেটাই করি। তাহলে এটাকে আমি লিখতে পারি 0 a0, আচ্ছা ওইভাবে লিখলে আর তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। বলো কি কমিউটেশন রিলেশন, এই যে a0 কে এই যে কমিউটেশন রিলেশন আছে, এই কমিউটেশন রিলেশন ব্যবহার করে আমি কি লিখবো? প্রথমেই আসবে মাইনাস ডেল কিউব কে মাইনাস কে প্রাইম, তাই তো, প্লাস a0 ড্যাগার কে প্রাইম, আমি দুটোকে এক ফ্রেমে আনতে পারছি না, হ্যাঁ দুটো আসছে না, দেখো ঠিক আছে, ঠিক আছে এটা যেটা লিখেছি। হ্যাঁ স্যার। সেকেন্ড টার্মটা এই আইটা স্যার মানে আই ছিল তো, আই মানে তো 1 2 3 এর জন্য। এআই কোথায় লিখেছি? এআই লিখিনি আমি, আমি তো এখান থেকে তোমার জিরো ধরেই করছি, আমি তো এখান থেকে যে শুরু করেছি এখান থেকে তো জিরোর জন্যই করছি। না স্যার, মানে কমিউটেশন রিলেশন যেটা লিখেছিলেন ওখানে কথা কমিউটেশন বলছি। রিলেশন, হ্যাঁ কমিউটেশন রিলেশন দুটো আছে, একটা হচ্ছে a0 কে a0 ড্যাগার কে প্রাইম, একটা হচ্ছে a0 ড্যাগার ভুল a0 টোকা কে, হ্যাঁ কি বলছো বলো স্যার, আমার বলো। টোকাটা ভুল হয়েছিল স্যার, ওই জন্য আমি ভুল হয়েছে। আর একটা এআই দিও একটা আছে, এআই দিও একটা যে ভুল কিছু হয়নি, একটা জিরোথ কম্পোনেন্ট একটা আয়ত কম্পোনেন্ট, আয়ত কম্পোনেন্ট গুলোতে যেরকম স্ট্যান্ডার্ড রিলেশন আসে আর কি, ডান দিকে প্লাস সাইন দিয়ে আছে সেরকমই আছে, সুতরাং ওইটা নিয়ে আমাদের খুব একটা বদারেশন নেই। তুমি রিয়েল স্কেলার ফিল্ড, কমপ্লেক্স স্কেলার ফিল্ড বা সিম্পল হার্মনিক অসিলেটর দেখো যে ওখানে এ ড্যাগার সমান 1 আসে হার্মনিক অসিলেটরের ক্ষেত্রে, এখানে যেহেতু অনেকগুলো অসিলেটর আছে সেই জন্য ডেল কিউব কে মাইনাস কে প্রাইম বাট উইথ এ পজিটিভ সাইন, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ দ্য পজিটিভ সাইন। কিন্তু a0 ড্যাগার কে প্রাইম যেটা এখানে পেয়েছি দ্যাটস উইথ এ নেগেটিভ সাইন। ওকে, সো উই হ্যাভ সেপারেটেড ইট আউট দ্যাট দি বিহেভিয়ার, এবং দিস ইজ সামথিং নিউ, এবং ওইটার জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমি এটা ক্যালকুলেট করছি, যে এটা একটা স্টেট করেছি k0 তার ব্রাস স্টেট, তারপর আমি এইটা এই নর্মটা ক্যালকুলেট করছি, তাই তো, এখানে জিরো আছে। আচ্ছা তাহলে আমার কি এলো, মাইনাস ডেল্টা কিউব কে মাইনাস কে প্রাইম, এখানে a0 কে by definition of vacuum is equal to 0 0, so this is just a number, so we have the result delta cube minus k cube. Now এইটাতে আমরা একটা সমস্যায় পড়ে গেলাম কেন, তার কারণ হচ্ছে এই যে এটা যেটা আমরা ক্যালকুলেট করেছি k0 k প্রাইম 0, okay, this is negative, নেগেটিভ হলে অসুবিধা কি, এটা কি নেগেটিভ হতে পারে না? হতে পারে না? হতে তো পারে না স্যার। কেন হতে পারে না? প্রবাবিলিটি কি করে নেগেটিভ হবে? এখানে আবার তুমি একটা খুব ব্লান্ট, না 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 স্যার, ফিল্ড থিওরিতে প্রবাবিলিটি নেই। না 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 স্যার, না না, লেংথ এইটা হ্যাঁ, সবসময় সেমি বলো ডেফিনাইট হয়, হ্যাঁ বলো, সেমি পজিটিভ ডেফিনাইট হয় তো এটা। হ্যাঁ লেংথ, মানে তোমাকে তো ফিজিক্যালি বলতে হবে, তো এইটা ওইটা বললে তো মুশকিল, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রের মতো। এটা আমি যদি ধরো কে প্রাইম ইজ ইকুয়াল টু কে করি, সো কে প্রাইম ইজ ইকুয়াল টু কে মানে বেসিক্যালি দ্যাটস এ নর্ম অফ দ্য স্টেট k0, তাই তো, ইফ আই পুট কে হ্যাঁ, স্যার। প্রাইম ইজ ইকুয়াল টু কে দেন ইটস এ নর্ম অফ দ্য স্টেট, এবার নর্ম অফ দ্য স্টেট, নর্ম ইজ লাইক লেংথ, সো লেংথ ক্যান নট বি নেগেটিভ, ওকে,
হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ওকে। সো হ্যাঁ স্যার। this leads to negative norm states. লিঙ্ক নেগেটিভ হতে পারে না, তার ফলে আমাদের এখানে একটা অসুবিধা কিন্তু রয়েছে। ওকে, সো we see that we have not imposed any gauge condition so far, and we knew from our experience with classical electrodynamics that all four components A0, A1, A2, A3 for the vector field are not independent of each other. We have to impose gauge condition. We have not imposed gauge condition. That means we have taken A0, A1, A2, A3 to be independent. Okay, এবং তার ফলআউট যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি দুটো সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে এই যে A0 ড্যাগের K প্রাইম সেটা মাইনাস ডেল কিউব K মাইনাস K প্রাইম আসছে। তার ফলে আমরা দেখলাম যে উইথ দিস ডেফিনেশন উই গেট নেগেটিভ নর্ম স্টেটস ইন দ্য থিওরি, বাট দ্যাট ইজ আনফিজিক্যাল, নাম্বার ওয়ান। নাম্বার টু, দের ইজ ওয়ান মোর প্রবলেম, যেটা আমি বলেছিলাম যে তোমাকে যে হ্যামিল্টনিয়ানের যে এক্সপ্রেশন লিখেছিলাম কোথাও একটা, হ্যামিল্টনিয়ানের এক্সপ্রেশন কোথাও একটা লিখলাম এই যে এইখানটায়। হ্যামিল্টনিয়ানের এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে আনলাইক দ্য প্রিভিয়াস কেসেস, this Hamiltonian is not semi-positive definite because it comes as difference of two states, the difference of two positive quantities, A0 dagger, AR dagger AR, sum over R is equal to 1 to 3 minus A0 dagger A0. So depending on whether the first term dominates over the second or the second term dominates over the first, it can be either positive or negative. So again, there are some kind of negative energy states. So that's problem. এবার এই স্টেট গুলোকে তোমার বলা হয় ঘোস্ট স্টেট। ওকে, ঘোস্ট স্টেট, নেগেটিভ নর্ম স্টেট, এইগুলোকে মানে নোমেনক্লেচারটা সেরকম ভাবেই হয়ে আছে। ঘোস্ট স্টেট, ঘোস্ট মানে তোমরা জানো ভূত, ওকে, বা স্পুরিয়াস স্টেট। ওকে, কেন ঘোস্ট স্টেট নাম কেন? তার কারণ হচ্ছে নর্ম ক্যান নট বি নেগেটিভ বাট উই গেট এ নেগেটিভ নর্ম স্টেট, সো দ্যাটস হোয়াই ইটস এ ঘোস্ট স্টেট। জাস্ট লাইক ভূতের অস্তিত্ব আছে কি না নেই সেরকম ধরনের জিনিস। নাও দিস টু প্রবলেমস, এটা কিন্তু যদি কারো কোনো বুঝতে অসুবিধা থেকে বারবার রিপিটলি জিজ্ঞাসা করবে, কারণ অ্যাপার্ট ফ্রম দ্য ম্যাথমেটিক্স পার্ট, দিস মানে কোভেরিয়েন্ট কোয়ান্টাইজেশন, দিস অ্যাপিয়ারেন্স অফ ঘোস্ট স্টেট and removal of ghost states, okay, this is very important concept in order to go further in advanced field theory course. Okay, now এইটাকে আমরা অ্যাট্রিবিউট করি যে ডিগ্রিজ অফ ফ্রিডম মিসম্যাচ, যেটা বললাম যে গেজ কন্ডিশন বসাইনি আমরা, গেজ কন্ডিশন বসাইনি, তার ফলে প্রথম থেকেই A0, A1, A2, A3 চারটি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হিসেবে ধরে এসেছি, তার ফলে সমস্যাটা হচ্ছে। এইবারে আমরা এখানে যেটা গেজ কন্ডিশনটা আমরা বসাবো সেইটা হচ্ছে গিয়ে আমরা স্টেটের উপরে বসাবো। ধরো আমরা যদি এবার একটা ডিমান্ড করি যে ফিজিক্যাল স্টেট কোনগুলোকে বলবো, ফিজিক্যাল স্টেট, নেগেটিভ নর্ম স্টেটস আর নট ফিজিক্যাল। ওকে, তাহলে ফিজিক্যাল স্টেট আমরা কাকে বলবো? ওকে, ফিজিক্যাল স্টেট আমরা বলছি যে এরকম সাই del mu a mu psi is equal to 0 instead of del mu a mu is equal to 0. Okay, when we studied radiation gauge, Coulomb gauge condition, then basically special cases of this condition del mu a mu is equal to 0 we have used A0 is equal to 0 বসিয়েছিলাম আর divergence of A is equal to 0 বসিয়েছিলাম, বসিয়ে দুটো মাত্র যে ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম সেটাকে সেপারেট আউট করেছিলাম। এখানে আমরা কোনো সেরকম রিলেশন বসাইনি, তার ফলে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে। ফর দ্য রেমেডি আমরা যেটা করলাম সরাসরি এটাকে বসালাম না, এইটাকে সরাসরি না বসে আমরা বলছি যে উই ডিফাইন দ্য ফিজিক্যাল স্টেট অ্যাজ দোজ ফর হুইচ ডেল মিউ এ মিউ এর এক্সপেকটেশন ভ্যালু বা ম্যাট্রিক্স এলিমেন্ট যা বলবে সেটা ইজ ইকুয়াল টু 0। ওকে, সাই হচ্ছে কি একটা স্টেট ফর দ্য ফোটন ফিল্ড। এইখানে দেখো আমি লিখেছি এক্সপেকটেশন ভ্যালু, তুমি এটাকে চাইলে ম্যাট্রিক্স এলিমেন্ট করতে পারো। যেটা আমার গেজ কন্ডিশন সেটাকে আমি স্টেট স্পেসে কনভার্ট করে দিলাম যে এইটা শুড বি ইকুয়াল টু 0। এইটা যদি 0 হয়
তাহলে আমাকে এবার দেখতে হবে, আমাকে তো ক্যালকুলেশন করতে পারবো এরকম কোন স্টেটে আমাকে যেতে হবে। বেশ, তার মানে দেখো তো ডেল মিউ এ মিউ, ওকে, এই এ মিউটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি। ডেল মিউ এ মিউটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি। ডেল মিউ এ মিউ প্লাস প্লাস ডেল মিউ এ মিউ মাইনাস psi. This plus minus corresponds to positive frequency state and negative frequency state. ওকে, প্লাসের মধ্যে তোমার যেটা হয় যে অ্যানালিসিস অপারেটর গুলো থাকে, এই প্লাসের মধ্যে অ্যানালিসিস অপারেটর গুলো থাকে পজিটিভ ফ্রিকোয়েন্সি, এন্ড মাইনাসের মধ্যে তোমার ক্রিয়েশন অপারেটর গুলো থাকে। এটা মনে পড়ছে, এটা করেছিলাম, মনে পড়ছে? কমপ্লেক্স স্কেলার ফিল্ডের ক্ষেত্রে করেছিলাম, মনে আছে? পজিটিভ ফ্রিকোয়েন্সি, নেগেটিভ ফ্রিকোয়েন্সি, 5 plus 5 minus. তো ইন দ্য সেম ওয়ে আমার এখানে যে আজকে এমইউ ধরছি, সেই এমইউ এর আমার এই যেখানে যেটা ধরছি এখানে এ আর কে, এগুলো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স আছে, এটা পজিটিভ ফ্রিকোয়েন্সি। এ আর গুলো ডিনোট করছে, মানে এই প্রথম পার্টটাকে, প্রথম পার্ট এইটাকে আমি বলছি এমইউ প্লাস, আর যে দ্বিতীয় পার্ট অ্যালং উইথ বাইরে যেটা বসে আছে ইন্টিগ্রেশন হ্যান্দান বসে আছে, এটাকে বলছি মাইনাস। তাহলে দেখো, তাই যদি হয় তাহলে আমার যে কন্ডিশন আমি নিলাম এখানে যে কন্ডিশনটা নিলাম যে ডেল মিউ এমইউ সাই, আমি এমইউটাকে দুটো ভাগে ভাগ করলাম, করে এইটা সমান 0, তাই তো? তাহলে দেখো আমি কি এইটা থেকে আমি কি লিখতে পারি এরকম যে কন্ডিশনটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ডেল মিউ এমইউ প্লাস সাই is equal to 0. This is the condition of physical state. এটাকে আমি লিখতে পারি। কারণ এইটা মানে কি, এইটা 0 মানে কি, এইটা 0 মানে আমার এটাও তো মানে হয় যে সাই ডেল মিউ এমইউ মাইনাস ইজ ইকুয়াল টু 0। এইটা থেকে এইটা ফলো করে তো? ইয়েস স্যার। বেশ, যদি করে তাহলে দেখো এইটার উপর অ্যাক্ট করলো, সরি উল্টোটা লিখলাম, এইটার উপর অ্যাক্ট করলো ডিউ টু দিস কন্ডিশন থেকে এইটা ফলো করে, এইটার উপর অ্যাক্ট করলো, তাহলে 0, মানে ওই কন্ডিশন অটোমেটিকলি স্যাটিসফাইড হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, তার ফলে আমি আমার যে গেজ কন্ডিশন সেটা স্টেটের উপর বসালাম, বসিয়ে সেটাকে সিম্পলিফাই করলাম, করে দেখছি আমার ফিজিক্যাল স্টেটের কন্ডিশন হচ্ছে, ফিজিক্যাল স্টেটের জন্য কন্ডিশন আমার হচ্ছে ডেল মিউ এ মিউ প্লাস সাই ইজ ইকুয়াল টু 0। এরপর আমি ডেল মিউ এ মিউ প্লাসটা ক্যালকুলেট করি। আমি ডেল মিউ এ মিউ প্লাস আমি যদি ক্যালকুলেট করি, আমার এ মিউ প্লাসের এক্সপ্রেশন উপরে দেওয়া আছে, এমইউ প্লাস মানে হচ্ছে প্রথম টার্মটাতে ডেল মিউ করলে আমার কি হবে, ডেল মিউ করলে যেটা হবে ডেল মিউ মানে ডেল এক্স মিউ। দেখো শুধুমাত্র এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার মাইনাস আই কে ডট এক্স আছে, সো ডেল মিউ আমি যদি করি তাহলে আমার কি হবে, আই উইল গেট কে মিউ আউটসাইড, তাই তো? কে মিউটা বাইরে বেরিয়ে আসবে, আর বাকি এমইউ প্লাস এর হোয়াটএভার দ্য এক্সপ্রেশন উই হ্যাড, উইল হ্যাভ দ্য সেম কাইন্ড অফ এক্সপ্রেশন। বেশ, তাহলে আমার এইখানটাতে আমি যেটা পাবো, ডেল মিউ integration of dqk root over 2 pi cube 2 ek r is equal to 0 to 3 epsilon mu r k, আমি আর্গুমেন্ট গুলো লিখছি না, আমার জায়গা ছোট হয়ে আসছে, e to the power minus ik dot x, ওকে, সমান মাইনাস আই বেরিয়ে এলো,
d cube k root over 2 pi cube 2 ek, এখানে কে মিউটা নামবে। ওকে, তার ফলে কে মিউটা কি হবে, ডেল ডেল মিউ করলে কি এটা কন্ট্রাভেরিয়েন্ট না কোভেরিয়েন্ট কি হবে জিজ্ঞাসা করছি। কোনটা ডেল ডেল এক্স মিউটা? না না, ডেল মিউটা যদি অপারেট করে তাহলে এখানে যে এক্সপোনেনশিয়াল থেকে কে আসবে কে মিউ, সেটা কোভেরিয়েন্ট কে মিউ হবে না কন্ট্রাভেরিয়েন্ট কে মিউ হবে? কন্ট্রাভেরিয়েন্ট হবে। স্যার কোভ্যারিয়েন্ট। ঠিক করে বলো কোনটা হবে। ডেলমিউর ইন্ডেক্সটাই তো ক্যারি করবে, ডেলমিউর ইন্ডেক্সটাই তো ক্যারি করবে, তার ফলে কোভেরিয়েন্টই হবে। ঠিক আছে, কে মিউ এপসাইলন মিউ আর এ আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট এক্স, আর এখানে আর এর উপরে একটা সামেশন আছে, আর ইজ ইকুয়াল টু 0 to 3, তাই তো? বেশ, এইবারে আমরা যেটা করলাম যে কে জিরো ইজ ইকুয়াল টু ই কে সমান ভেক্টর কে। ওকে, আমরা এরকম একটা জিনিস ধরে নিলাম যে কে 0 0 কে, তাহলে কে মিউ হবে গিয়ে তোমার কে 0 0 মাইনাস কে, এটাকে আমি কে বলছি, এই জিনিসটাকে আমি কে বললাম। ওকে, এবারে দেখো আমার তোমার কি আছে, তোমার এপসাইলন ডট কে ইজ ইকুয়াল টু 0 আছে, তাই তো? এটা বাড়িতে করে দেখবে যে এপসাইলন ডট কে তোমার এটাতে 0 দেখাবে। ব্যাস, এই কে মিউ এর ধরনটা নিয়ে আমি যদি এবারে ডেল মিউ এমিউ প্লাস আমি যেটা পেয়েছি সেইখানে যদি আমি বসাই, তাহলে আমি পাবো ডি কিউ কে ই কে রুট ওভার 2 পাই কিউব 2 ই কে। বেশ, বলো কে জিরো সমান কত, কে জিরো সমান কত বলো, এখানে বসাচ্ছি কে এর ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। কে জিরো সমান কত, কে। বেশ, তার মানে কে কে তাহলে এ আর থেকে আমার কি আসবে, কে এলো। বেশ, মিউ ইজ ইকুয়াল টু 0 থেকে আমার এলো কে জিরো। এপসাইলন জিরো আর এর কোনটা নন জিরো? কে মিউ কে 0 থেকে 0 এলো, ইউ আর রাইট। তাহলে মিউ যদি 0 নিই, এখানে মানে এপসাইলন জিরো আর এলো, তাহলে এপসাইলন জিরো আর এর কোন ভ্যালুর জন্য এটা নন জিরো? 0, এপসিলন 0 0। বেশ, তার মানে আমি কে এ জিরো লিখলাম, তাই তো? এপসাইলন 0 0 টা 1, আর মানে এই যে 8টা জিরো নিচ্ছি যার জন্য 1 হচ্ছে, সেই 8টা জিরো নিচ্ছি মানে এখানে এই 8টাকে 0 নিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এইবারে দেখো, এরপরে দেখো বাকিগুলো করতে থাকো। বাকি মিউর বিভিন্ন ভ্যালু নাও তুমি, কে1 কে2 ইজ অলরেডি 0, তাহলে ওখান থেকে কোনো কন্ট্রিবিউশন আসবে না। কে3 হচ্ছে মাইনাস কে, তাহলে কে3 যদি মাইনাস কে হয় এখানে, তাহলে এপসাইলন 3 আর আমাকে নিতে হবে। এপসাইলন 3 আর, তাহলে আর এর কোন ভ্যালুর জন্য এপসাইলন 3 টা 0? থার্ড কম্পোনেন্টটা 0, আর এর A3 এর জন্য 0, তাই তো? এই সরি, এপসাইলন 3 টা হচ্ছে গিয়ে নন জিরো, তার মানে r ইজ ইকুয়াল টু 3, r ইজ ইকুয়াল টু 3 মানে আই হ্যাভ টু টেক এর অ্যাজ A3, তাই তো? আর K3 এর জন্য একটা মাইনাস সাইন আমার অলরেডি আছে, তার মানে আমার হলো গিয়ে মাইনাস কে A3 e to the power minus I k dot x. So now we are at the end. So physical state এর condition এইটা psi is equal to 0, মানে আমার কন্ডিশনটা দাঁড়াচ্ছে যে A0 minus A3 psi is equal to 0.
Okay, so this is the condition for a state to be physical. Now there are several things to note. Number one, unlike all the previous cases, we have not imposed del mu mu is equal to 0, but we impose that expectation value of del mu mu is equal to 0. এবং del mu mu is equal to 0 করলে আমার যেটা হতো যে all components of a mu's are not independent. Okay, when I am imposing the same condition on the state, আমি কিন্তু যে a0 a1 a2 a3 I have 4 types of creation and annihilation operators, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, কারণ দেখো a0 আর -a3 কে ইনভলভ করে একটা কন্ডিশন আমি পাচ্ছি on the state. So this is also called Gupta-Bloyer quantization scheme. So for Gupta-Bloyer quantization condition scheme, a0 and a3 are not independent. তার ফলে আমি স্টেট স্পেসে ওই একই কন্ডিশন আই এম ইম্পোজিং। তাহলে এই কন্ডিশন কোন স্টেট যদি আমাকে দেওয়া থাকে ফোটন ফিল্ডের জন্য, আই হ্যাভ টু চেক দ্যাট a0 minus a3 or এটা ইকুইভ্যালেন্টলি or a0 psi should be equal to a3 psi. If this condition is not satisfied, that state is not a physical state for the Maxwell field, এবং তার নর্মটা তোমার নেগেটিভ থাকবে, গো স্টেট দেবে। বেশ, সেটা গেল নাম্বার 1। নাম্বার 2 আমরা দেখি স্যার কোয়ান্টাইজেশন স্কিমটা কি বললেন আরেকবার লিখে দিন, ওটা তাহলে ভালো হয়। কোয়ান্টাইজেশন স্কিমটা কোভেরিয়েন্ট কোয়ান্টাইজেশন, কিন্তু এই মেথডটাকে এটাকে আরেকটা নাম আছে যারা প্রথম করেছিল, গুপ্তা, ইন্ডিয়ান। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে একটা এল মিসিং আছে। বেশ, এইবার দেখো আমরা আরেকটা, আমি একটা পয়েন্ট কমপ্লিট করি, তারপর তোমার কথা বলছি। বেশ, তাহলে এটা গেল, কিন্তু এটা গিয়ে আমাকে এবার দেখাতে হবে যে আমার যে একটা নেগেটিভ এনার্জির ব্যাপার ছিল সেটা ঠিক আছে কি নেই। ওকে, দেখো এই যে a0 psi সমান a3 psi আমি পেয়েছি, সেখান থেকে আমি কি এটা লিখতে পারি psi a0 dagger a0 psi সমান psi a3 dagger a3 psi, এটাকে আমি লিখতে পারি? হ্যাঁ স্যার। যদি লিখতে পারি তাহলে আমার হ্যামিল্টনিয়ান বা এনার্জিতে যে এক্সপ্রেশনটা ছিল সেটা কি ছিল দেখো, সেটা কোথায় গেল, এইখানে। তার মানে এই যে a0 dagger a0, আমি যখন এটা h এর এক্সপেকটেশন ভ্যালু নেব, তখন h এর এক্সপেকটেশন ভ্যালু আমি যখন নেব, আমার সময় চলে আসছে, তখন আমার কি হবে না dq কে e কে আমার যে এক্সপ্রেশন ছিল সেখানে যদি a0 dagger a0 psi সমান a3 dagger a3 psi বসিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে a1 dagger a1 a2 dagger a2 এইটার psi, which is a positive quantity, তাই তো? তাহলে সেটাকে আমি আমার সলভ করে ফেলেছি, যে নেগেটিভ এনার্জি যেটা আসছিল সেই নেগেটিভ এনার্জি আমার এখানে আর নেই। আচ্ছা, এরপর যে একটা তোমার প্রশ্ন থাকবে যে পজিটিভ এনার্জি স্টেট, তুমি যে কোনো স্টেট করো এবং সেই স্টেট যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে a0 psi সমান a3 psi, দেখবে সেই স্টেটের তুমি নর্ম নাও, দেখবে যে সেই নর্ম সবসময় পজিটিভ হচ্ছে, নেগেটিভ হয় না। ওকে, বেশ, বল কি প্রশ্ন ছিল, বলো অর্ণব। স্যার ওই ওই যেটা প্রথমে লিখলাম, ওই ডেল মিউ এ প্লাস মিউ সাই ইকুয়াল টু 0, মানে ওইটা ধরে নিলে ওই আগে যে ফিজিক্যাল স্টেটের কন্ডিশনটা লিখেছিলেন ওইটা স্যাটিসফাই করছে, ওইভাবেই তো আমরা ওইটা ধরলাম। কোনখানটা বলছো বলো, এইটা বল, আমি নিয়ে যাই, দাঁড়াও। হ্যাঁ স্যার। আমাদের প্রথম হচ্ছে যে এইটা হচ্ছে গেজ কন্ডিশন, এইটা হচ্ছে গেজ কন্ডিশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই গেজ কন্ডিশন আমরা আগে ব্যবহার করিনি পুরো ডেরিভেশনটাতে, আমরা সেই কন্ডিশনটা স্টেটের উপরে বসালাম, সাইড সাম স্টেট ইন দ্য কোয়ান্টাইজড ফর দ্য কোয়ান্টাইজড ফোটন ফিল্ড,
আমরা বললাম যে যেহেতু del mu mu is equal to 0 is the gauge condition, the states must satisfy that condition, so the expectation value of del mu mu for a physical state must be equal to 0. আচ্ছা আচ্ছা Okay? আচ্ছা বেশ, এইবার আমরা দেখলাম যে সেইটাকে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি, যেহেতু del mu mu দুটো পার্ট আছে, একটা ট্রানজিশন পার্ট, ক্রিয়েশন পার্ট। ওকে, আচ্ছা এইটা হ্যাঁ এবার সেখান থেকে আমরা দেখলাম যে সিন্স আমি যদি শুধু এইটা ধরে নিই যে del mu mu plus psi is equal to 0, then it automatically implies যে psi del mu mu minus is equal to 0, তাই তো? যদি ইমপ্লাই করে তাহলে আমার যে এক্সপেকটেশন ভ্যালু এক্সপ্রেশন রয়েছে, তাহলে এই যে প্লাস রয়েছে, দেখো তলা যে লাইনগুলো দিয়েছে সেই লাইন দিয়ে দেখো, it acts on psi on the gate state, it gives me 0. Second term acts on the bra and it gives me 0. So that condition is satisfied. তার ফলে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা কন্ডিশন যে del mu mu plus psi is equal to 0 নিলেই আমার কাজটা চলে যাচ্ছে, আমি একই কন্ডিশন ডিরাইভ করছি। এটা নিলাম কেন, জিনিসটাকে আমি সিম্পলিফাই করছি। আমাকে তো একটা ওয়ার্কিং প্রিন্সিপাল বের করতে হবে যে আমাকে গিভেন এনি স্টেট আমি কি ব্যবহার করে দেখবো যেটা ফিজিক্যাল স্টেট কি নয়, বা ইফ সামবডি আস্কিং মি কনস্ট্রাক্ট সাম ফিজিক্যাল স্টেট, তাহলে আমার একটা ওয়ার্কিং কন্ডিশন লাগবে। তো সেটাকে আমি রিডাকশন করছি, রিডাকশন করে মিনিমাল কোন কন্ডিশন বসালে ওই del mu mu is equal to 0 সেই কন্ডিশনে পৌঁছাতে পারবো, সেইটাই আমার উদ্দেশ্য। তাহলে এইটা এর পরেরটা হচ্ছে del mu mu প্লাস এর এক্সপ্রেশন আছে, আমি বসালাম, বসিয়ে কন্ডিশন বসালাম। বলতো আপনি যে এটা নিয়েছেন যে k00k, হ্যাঁ এইটা নেওয়ার কি দরকার ছিল না? এটা নেওয়ার দরকার ছিল। এটা আমি একটা ফর সিম্পলিফাইড ফিল্ড কনফিগারেশন when zeroth component the third component is non-zero, তার জন্য এই কন্ডিশনটা বের করেছি that a0 minus a3 k psi is equal to 0. ওকে, তুমি যদি চাও k mu is equal to m square, দেখো এটা এখানে তোমরা জানো যে k mu সমান m স্কোয়ার, এটা স্যাটিসফাই করে k0 স্কোয়ার মাইনাস k স্কোয়ার সমান 0, কারণ এখানে ফোটন ফিল্ড হচ্ছে 0। ওকে, এরকম তুমি যে কোনো ফিল্ড নাও তোমাকে সেটা বলে দিতে হবে, এটা একটা কনভেনশন যে দিস ইজ মাই কনভেনশন ফর k mu। ওকে, সেখানে তুমি একটা কন্ডিশন অন্যরকম পেতেই পারো ফর দ্যাট পার্টিকুলার থিওরি, সো দ্যাটস এ ডিফারেন্ট গেজ, ডিফারেন্ট ফিল্ড কনফিগারেশন, সেটাও পেতে পারো। দিস a0 minus a3 psi is equal to 0 for this particular field configuration it is true. ওকে, তুমি অন্য কোনো ফিল্ড কনফিগারেশন নিলে এটা চেঞ্জ করে যাবে, কিন্তু এক্সপেকটেশন ভ্যালু কোনো চেঞ্জ হবে না, এন্ড সবসময় তুমি ইউল গেট সাম কন্ডিশন হুইচ গিভস ইউ ফিজিক্যাল রেজাল্ট। বেশ তাড়াতাড়ি বলো, বিকাশের ক্লাস হচ্ছে, বিকাশ বকবে আমাকে। হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে। বেশ, এর পরের দিন আমরা যেটা করব, আমরা কোয়ান্টাইজেশন কন্ডিশনটা করলাম, পরের দিন থেকে আমরা তোমার ইয়ে করবো, এইটা তোমরা দেখবে বাড়িতে। যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে প্রথম দিকে 10-15 মিনিট I can take রবিবারের যে ক্লাসটা হবে I can take that questions, একটু বাড়িতে না দেখলে অসুবিধা হবে। শনিবার বলেছিলাম। হ্যাঁ শনিবার, হ্যাঁ ঠিক আছে, আমি শনিবার বললাম। বেশ ঠিক আছে, শনিবারই। তো অত লুজ কথাগুলো ধরো না, কিন্তু যখন ক্লাস নেবো তখন তুমি যে হিসাব দিয়েছো সেই হিসাবেই নেবো আর কি, কোনো ভুল হবে না। আচ্ছা, এনিওয়ে থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। এরপরে আমরা যেটা করব, আমরা তোমার ডাইসন সিরিজ এবং স্ক্যাটারিং প্রসেস স্টাডি করব আমরা ফিল্ড থিওরিতে, মানে টুয়ার্ডস লিডিং টুয়ার্ডস ফাইনম্যান ডায়াগ্রাম, সেটা করব। কিন্তু একটু দেখবে আজকে যে লাস্টের যে দুটো পার্ট বললাম, ফিজিক্যালি ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর দ্য কেস অফ ফিল্ড থিওরি, গুপ্ত প্লেয়ার কোয়ান্টাইজেশন কন্ডিশন। তুমি যদি নন অ্যাবিলিয়ান গেজ ফিল্ড কোয়ান্টাইজ করতে যাও তোমার লাগবে এবং নেগেটিভ নর্ম স্টেট, এটা অনেক কিছু নাম আছে, গুপ্ত প্লেয়ার কোয়ান্টাইজেশন, কোভেরিয়েন্ট কোয়ান্টাইজেশন, ইনডেফিনাইট মেট্রিক থিওরি। ইনডেফিনাইট কেন না, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। হ্যাঁ, তো ভবিষ্যতে এই নামগুলো বারবার আসবে, তার বেসিক একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, নেগেটিভ নর্ম এবং নেগেটিভ এনার্জিকে কিভাবে আমরা রিমুভ করলাম বাই ইম্পোজিং দ্য গেজ কন্ডিশন অন দ্য স্টেটস। ওকে, সো দেখবে, চিন্তা করবে, পড়বে, যদি কিছু থাকে শনিবার দিন, যদি তোমরা সময় পাও শনিবার দিন, বা তারপরেও হতে পারে, তারপরেও আমরা আলোচনা করতে পারি। ওকে, যাও, বিকাশ অপেক্ষা করছি। বেশ।